আজকে ফার্স্ট ফার্স্ট ক্লাস। আমরা পড়তে যাচ্ছি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। নাম শুনেন নেই এরকম কেউ আছেন ক্লাসে? স্যার শয়তানি করতেছে প্রণয়। স্যার ভুল করে হ্যান্ড রাইজ হয়ে গেছে। ও, আচ্ছা, ঠিক আছে। আমি বলতেছিলাম যে এনএলপির নাম শুনেন নেই এরকম কেউ আছেন ক্লাসে? হোপফুলি নাই। আচ্ছা, তাহলে এখানে একটা লেকচারে একটু সমস্যা আছে, টপিক মডেলিং। এই লেকচারটা মানে 7 নম্বর লেকচারটা একটু ঠিক করতে হবে। আমি ঠিক করে আবার আপনাদেরকে দিব। আপাতত আমি সবগুলো লেকচার আপনাদের সাথে শেয়ার করে রাখি। এবং কোর্স আউটলাইন, ঠিক আছে। So, আমরা একটু কোর্স আউটলাইনটা আগে একটু আলোচনা করি। যেহেতু আপনারা সিনিয়র লেভেলের স্টুডেন্ট, আমি আমার কিছু প্র্যাকটিসের কথা আগে বলে রাখি। সিনিয়র লেভেলের স্টুডেন্টদেরকে আমি খুব বেশি দৌড়াদৌড়ি করাই না। আমি ধরে নিই যে তারা রেসপন্সিবল স্টুডেন্ট, তাদেরকে যা বলবো তারা সেটা বুঝবে এবং নিজের প্রয়োজনে তারা কাজ করবে, ঠিক আছে। যেখানে হয়তো বা আমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদেরকে বা সেকেন্ড থার্ড ফোর্থ এরকম হইলে অনেক টাস্ক দেই, ডাকাডাকি করি, বকাবকি করি, এটা করেন কেন, ওইটা করেন নাই কেন, আপনাদেরকে হয়তো এরকম করবো না। আপনাদেরটা আপনাদেরকে রেসপন্সিবিলিটি শো করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে কোর্সের 1 নাম্বার পয়েন্ট টু বি নোটেড। ওকে, ঠিক আছে। এবার আমরা আমাদের এতে আসি, একটু আলোচনায় আসি যে কি আমরা পড়বো। এখানে একটা আউটলাইন দেওয়া আছে মোটামুটি। ধরেন ইন্ট্রোডাকশন তো সব কোর্সেরই থাকে, আমাদেরও আছে একটা। সেখানে আমরা একটু দেখবো যে ইন্ট্রোডাকশনে মানে এনএলপিটা কোথায় কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, রিয়েল লাইফ কেসগুলো, এবং এনএলপির যে একদম ফান্ডামেন্টাল কাজ, টেক্সট প্রি প্রসেসিং। মেশিন লার্নিং তো আপনারা সবাই করছেন, ডেটা মাইনিং করছেন, আপনারা জানেন, এআইও করছেন, আপনারা জানেন যে প্রি প্রসেসিং ডেটা সায়েন্সের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো আমাদের এই এনএলপির কাজেও প্রি প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ কাজ। শুধু গুরুত্বপূর্ণ না, মোটামুটি ডেটা সায়েন্সের ভাষায় বলা হয় যে প্রি প্রসেসিংটা হচ্ছে ডেটা সায়েন্সের 80% কাজ। তো যাক, তো আমরা ফার্স্ট ক্লাস থেকেই চেষ্টা করবো প্রি প্রসেসিং এর সাথে একটু আলোচনাটা শুরু করার জন্য। এরপরে আমরা অ্যাডভান্স কিছু প্রি প্রসেসিং টেকনিক আছে সেগুলো দেখব। এরপর কিছু কোর কনসেপ্ট যেগুলো আমাদের এনএলপি এই পর্যন্ত যত কাজ হয়েছে সেই সমস্ত কাজগুলো বুঝতে হেল্প করবে। যেমন ব্যাগ অফ ওয়ার্ডস, টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স টার্ম ফ্রিকোয়েন্সি, এগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল, এগুলো মডেলগুলো তৈরি করা হয়েছে এই কনসেপ্টগুলোর উপরে বেস করে, ব্যাগ অফ ওয়ার্ডস বা টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স টার্ম ফ্রিকোয়েন্সি, এগুলোর উপরে। নেক্সট যেটা আছে আমাদের আলোচনায় সেটা হচ্ছে বিল্ডিং মডেলস। বিল্ডিং মডেল বলা মানেই হচ্ছে আমরা অলরেডি মেশিন লার্নিং এ চলে আসছি। এখানে মেশিন লার্নিং এ আমরা আমাদের স্টেট অফ দি আর্টস ক্লাসিফায়ার যেগুলো আছে সেগুলো, ইনক্লুডিং
নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত আমরা মেশিন লার্নিং এর আন্ডারে রাখবো। তো মেশিন লার্নিং এর একটা স্পেশাল ক্লাসিফায়ার নেইভ বায়াস, আপনারা সবাই এটার সাথে পরিচিত, নামে পরিচিত, হয়তোবা ম্যাথমেটিক্যাল অনেক কাজও এটার উপরে করছেন। আমরা এই নেইভ বায়াসটা এখানে আর একটু ডিটেলস দেখবো যে কিভাবে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাসিফিকেশন মডেলগুলো কাজ করে। এক্সাম্পল হিসেবে আমরা নেইভ বায়াসটা দেখব। তো এইটা হচ্ছে আসলে সুপারভাইজড মডেল বা ক্লাসিফিকেশন মডেল, যেহেতু বুঝতে পারতেছেন সুপারভাইজড মডেল। তো ঠিক এরকম আরেকটা মডেল হচ্ছে টপিক মডেলিং, হুইচ ইজ আনসুপারভাইজড। একটু হয়তো বা রিলেটিভলি ডিফিকাল্ট হইতে পারে, বাট আমরা চেষ্টা করবো যত সহজভাবে এটাকে উপস্থাপন করা যায়, যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায়। এরপর পরই আমাদের নিউরাল নেটওয়ার্ক। যখন আমরা নিউরাল নেটওয়ার্ক বলবো, নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার কম বেশি আমরা জানি। আমাদের এখানে টার্গেট থাকবে আর্কিটেকচারের এক্সপ্লানেশনের পাশাপাশি আমরা একদম হাতে কলমে ম্যাথ করে বোঝার চেষ্টা করব যে কোন পার্টে কিভাবে রেজাল্ট তৈরি হয় বা একটা নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। হোপফুলি আমাদের একটা টার্গেট থাকবে যে আপনারা যাতে এগুলো যদি কখনো প্রোগ্রামিং করতে হয় স্ক্র্যাচ থেকে, তাহলে যাতে সেটা করতে পারেন, ওইরকম একটা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন যাতে আমরা তৈরি করতে পারি। দুইটা ক্লাস, দুইটা ক্লাস না, ঠিক অলমোস্ট 2 উইকস এটার উপরে রাখা আছে। তো এটাতে দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্রত্যেকটা উইকের নাম্বার। একটা টপিক একটা উইক এভাবে করে ধরা হয়েছে। দেন 8 নম্বরে যেটা আছে আমাদের, এই যে নিউরাল নেটওয়ার্কের কাজ আমরা করতেছি, নিউরাল নেটওয়ার্কের রেজাল্ট ইমপ্রুভ করার জন্য বা একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করার জন্য কোন কোন বিষয়ের উপরে আমাদের আসলে ফোকাস করতে হবে, এমফাসিস করতে হবে, সেগুলো আমরা পরবর্তী লেকচারটাতে দেখব। দেন হচ্ছে ওয়ার্ড এমবেডিং। এটাই যে ব্যাগ অফ ওয়ার্ডস যে মডেলগুলো ছিল, কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল মডেলই, বাট এইখানে ব্যাগ অফ ওয়ার্ডস এর বা এই যে সুপারভাইজ মডেলের এগুলোর কিছু উইকনেস আছে, লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সেই সিকোয়েন্সের প্রথম ধারাবাহিকতায় আমরা আসলে ওয়ার্ড এমবেডিংটা দেখি। এই ওয়ার্ড এমবেডিং এর একটা অ্যাডভান্স ফর্ম আমরা বলতে পারি, সেটাই নিউরাল নেটওয়ার্ক, ওয়ার্ড এমবেডিং, এগুলোকে ইন্টিগ্রেট করে আস্তে আস্তে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এই কনসেপ্টটা আসছে। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কেও আমরা চেষ্টা করব হাতে কলমে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এই নিউরাল নেটওয়ার্ক শেষ হওয়ার পরে আমাদের টার্গেট থাকবে স্পিচ প্রসেসিং। এটার উপরে আমরা কিছু কাজ করব। বাট এই যে আপনাদেরকে যে লেকচারটা আমি অলরেডি ক্লাসে শেয়ার করলাম, এখানে কিন্তু স্পিচ প্রসেসিং এর লেকচারগুলো এখনো নাই। এই লেকচারগুলো, একটা লেকচার অলরেডি তৈরি হয়েছে, আমাদের টার্গেট আছে আপনাদের সাথে 4টা লেকচার 4 ক্লাসে দেওয়ার জন্য। এখানে 2 উইকসে 4টা ক্লাসে 4টা লেকচার থাকবে, যাতে টেক্সট নিয়ে যারা কাজ করতে চান চাইলে সেরকম কাজ করতে পারেন, যারা স্পিচ নিয়ে কাজ করতে চান ইন ফিউচার যাতে বেসিক নলেজটা আপনাদের থাকে। স্পিচে হয়তো আমরা খুব অ্যাডভান্স লেভেলের কাজ এই কোর্সে করতে পারবো না, বাট বেসিকটুকু আমরা কভার করব, যাতে এই মডেল বিল্ডিং এবং অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন। দেন এই যে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বললাম, নিউরাল নেটওয়ার্কের কিছু সমস্যা ছিল, যেটার জন্য আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে গেছি। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কেরও কিছু সমস্যা আছে, উইকনেস আছে। সেই উইকনেস গুলোকে ওভারকাম করার জন্য কি করা হয়েছিল, সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল প্রপোজ করা হয়েছে। আবার এই সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেলেরও কিছু প্রবলেম আছে, যেগুলোকে ওভারকাম করার জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করি। সো এই লাস্ট 2টা টপিক, এখানে একটু সন্দেহ আছে যে আসলে আমরা এই 2টা টপিক শেষ পর্যন্ত কভার করতে পারবো কিনা। আমি 2টাকে এনলিস্ট করে রাখছি, কারণ আমার মাথায় একটা চিন্তা আছে যে এই সেমিস্টারে আমাদের ক্লাস অন্যান্য যে কোনো সেমিস্টারের তুলনায় অনেক বেশি হবে আশা করতেছি। ছুটির পরিমাণ খুবই কম। যেমন গত সেমিস্টারে আমরা 2টা ঈদ পার করছি, পরীক্ষা তো আমাদের আছে, পরীক্ষার কারণে দেখা যায় অলমোস্ট আমাদের 1 মাস চলে যায়, 2 উইকস করে, তাই না? তো এইখানে ওগুলো সব বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে আমরা রাফলি 32টা ক্লাসের একটা ডিজাইন করা হয়েছে, আশা করি আমরা কভার করতে পারবো। তো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কন্টেন্ট গুলোর কথা বললাম। আমরা যেটা চেষ্টা করব
হাতে কলমে কিছু কাজ করার জন্য। হাতে কলমে কাজ করার জন্য অবশ্যই আমাদের কিছু প্রজেক্ট বেস কাজ করতে হবে, যেহেতু এখানে ল্যাবের কোনো অপশন নাই। তো প্রজেক্ট আমি কিছু লিস্ট দিব, ধরেন 25টা বা 30টা টপিক আমি দিয়ে দিব। চাইলে আপনারা ওই টপিক থেকে টপিক নিয়ে কাজ করতে পারেন, চাইলে আপনারা এই টপিকের বাইরেও কাজ করতে পারেন, বাট কন্ডিশন একটাই, আপনি যেই কাজই করেন সেটা অবশ্যই টেক্সট বা স্পিচ রিলেটেড যেন হয়। বুঝতে পারছি কি কথাটা? দ্যাট মিনস আমাদের কাজ ফোকাসড হইতে হবে এনএলপির উপরে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তো দেন এই যে দেখেন এখানে 16 নম্বর উইকটা রিভিউ আকারে লেখা আছে। এখানে তো 2টা ক্লাস, আমরা যেটা করব একটা ক্লাসে এই যে আপনারা যে প্রজেক্টটা করবেন সেই প্রজেক্টটাকে আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে বা এক্সপ্লেইন করতে হবে কি করছেন। এবং আমি গেস করি যারা কাজ করবেন এখানে যে সমস্ত টপিকগুলো আছে এই টপিকগুলোই কম বেশি ঘুরে ফিরে আসবে। তো ওটা ডিফাইন করতে হবে মোট কথা, যে আপনি কি করছেন, কিভাবে করছেন, ওটা কিভাবে কাজ করতেছে। আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা এই কন্টেন্ট গুলো কমপ্লিট করব। তো এক্সপ্লেন যদি করতে না পারেন এট দ্য এন্ড অফ দি সেমিস্টার, এটাকে মনে হয় না খুব একটা ভালোভাবে নেওয়া হবে। তো এটা একটু মাথায় রাখবেন। প্রজেক্ট প্রজেক্টের ব্যাপারে যেটা চিন্তা করছি, যে ধরেন কেউ যদি ইন্ডিভিজুয়াল কাজ করেন, প্রজেক্টের মার্কিংটার জন্য আগে একটু বলে রাখি যে প্রজেক্টের মার্কিংটা কিভাবে হবে। আমাদের 3টা কুইজ হওয়ার কথা, বা আপনারা এতদিন পর্যন্ত পড়াশোনা করছেন, ডেফোডিলের নিয়ম কানুন জানেন যে প্রত্যেক সেমিস্টারে 3টা কুইজ হয়। আমি এটাকে এইভাবে ভাগ করছি, মিডের আগে 2টা কুইজ হবে, মিডের পরে 3 নম্বর কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট। এখানে কত মার্ক হলো? কুইজে 15, অ্যাসাইনমেন্টে 5, এন্ড দেন প্রেজেন্টেশনে 8, তাহলে 20 আর 8 এই হচ্ছে 28 মার্কস। এই 28 মার্কসের কাজ হিসাবে আপনারা প্রজেক্টটা জমা দিবেন। ঠিক আছে? প্রজেক্টের টোটাল কাজটাকে আমি কতগুলো ভাগে ভাগ করে দিব। দ্যাট মিনস যেন কেসটা এরকম না হয় যে আমি প্রজেক্ট দিয়ে দিলাম আজকে, আর সেমিস্টারের শেষে গিয়ে আপনি আমার কাছে প্রজেক্ট নিয়ে আসছেন, কখন কি করছেন সেটাকে মনিটর করা হয়নি। ব্যাপারটা মোটেও এরকম হবে না। প্রত্যেকটা কাজের জন্য ডেডলাইন দেওয়া থাকবে সেমিস্টারের শুরু থেকেই। আপনি যে কাজটা করবেন প্রথমেই আপনাকে কিছু পেপার পড়তে হবে, এটা আপনারা জানেন। মোটামুটি এই ধরনের প্র্যাকটিসের সাথে আপনারা ফ্যামিলিয়ার অন্যান্য কোর্সে, আশা করি। যদি ফ্যামিলিয়ার না হন তাও সমস্যা নেই, আমি সব বুঝাই দিব। একটু জাস্ট এক্সপ্লেইন করে রাখি যে আমরা কিভাবে কাজগুলো করতে চাই। তো ধরেন বললাম যে এই সপ্তাহে আমাকে 10টা পেপার ডাউনলোড করে দিবেন, আপনি যে টপিকটা নিচ্ছেন সেই টপিক রিলেটেড। পরের ক্লাসে বা কোনো একটা সময় হয়তো আমি আপনাদের সাথে এটা একটু চেক করে একটা ফিডব্যাক দিব যে হ্যাঁ পেপারগুলো ঠিক আছে, আপনার টপিকের সাথে রিলেটেড, ঠিক আছে। তারপরে সপ্তাহে গিয়ে হয়তো বললাম যে এই পেপার 5টা পেপার পড়বে, পড়ে একটা নির্দিষ্ট ফরম্যাটে এর ফাইন্ডিংস গুলোকে জমা দিতে হবে, তারপর এটাকে একটা লিখিত আকারে একটা ড্রাফট দিতে হবে। পরের সপ্তাহে আর 5টা পেপার পড়বে, পড়ে এই 2 সপ্তাহে 10টা পেপার কমপ্লিট করে আমাকে একটা লেখা দিতে হবে। এই যে 2টা কাজ বললাম, প্রত্যেকটা কাজের জন্য ডেডলাইন সেট করে দেওয়া থাকবে। ওই ডেডলাইনের ভিতরে আপনি এটা দিয়ে দিবেন, আপনাকে এটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। এই টোটাল কাজটা আমরা আউট অফ 100-এ করব। আউট অফ 100-এ যখন করা হবে, এইভাবে যখন আপনাকে আমি স্প্লিট করে দিব, স্প্লিট করে দেওয়াতে দেখা যাবে 70% বা 60% নাম্বার। যদি আপনি শুধু ইন টাইমে কাজগুলো জমা দেন, কাজের কোয়ালিটি নিয়েও আমি কোনো প্রশ্ন তুলিনি, এই কাজগুলো শুধু ইন টাইমে জমা দিবেন, তাহলে আপনি মোটামুটি 60% নাম্বার পেয়ে যাবেন। কিন্তু ডেডলাইন মিস করলে, প্রত্যেক ডেডলাইনের জন্য যেহেতু আমি 10টা বা 12টা স্টেপে ভাগ করে দিব এগুলোকে, প্রত্যেক স্টেপে যেটা মিস করবেন সেটার নাম্বারটা কাটা যাবে।
বুঝতে পারতেছেন? মানে হোপফুলি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এই বিষয়টাতে খুব বেশি জোর দেওয়া হচ্ছে। প্রথম ক্লাসে এটা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ? কারণ কেন এই জায়গাতে জোর দিচ্ছি, কারণ আপনারা অলরেডি সিনিয়র লেভেলের স্টুডেন্ট, আপনারা 2 দিন পর প্রজেক্ট করবেন, পাশ করে গিয়ে চাকরি করবেন। তো এখন এইরকম কিছু কাজ, এই ধরনের প্রজেক্ট আপনাদের পারতেই হবে, সোজা কথা, না পারার কোনো অপশন নাই। ইন্টারেস্ট না থাকতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো ঠিক আছে খুব ডিফিকাল্ট বা বড় কোনো কাজ নিলাম না, ছোট কাজ নিলাম, সেটা হইতে পারে, বাট স্কিপ করার কোনো অপশন নাই। ঠিক আছে? আর ওই যে বাকি, এটা তো 60%-এর কথা বললাম, আর বাকি যে 40%, 40%-এর মার্কিং এর জন্য, ওইটা আমি আপনি ফাইনাল যেই প্রোডাক্ট, যে সিস্টেম আমাকে দিচ্ছেন, যে রাইট আপটা আমাকে জমা দিবেন, সেগুলোকে আমি অ্যাসেস করব। অ্যাসেস করে বাকি 40% মার্ক দেওয়া হবে। আপনি টোটাল আউট অফ 100-এ যে নাম্বারটা পাবেন সেটাকে আমরা 15, দেন 5, দেন 8, এইভাবে 3টা ভাগে ভাগ করে আপনার এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এটা কি জি বুঝতে স্যার। পারছি? আচ্ছা। এখন গ্রুপ, ইন্ডিভিজুয়াল গ্রুপ যারা করবেন তাদের জন্য প্রথমেই হচ্ছে এডিশনাল কিছু মার্ক, ইটস 5 বা 10। যদি 2 জনে কাজ করেন, ইটস ওকে। 3 জনে কাজে গেলে আমি চিন্তা করছিলাম যে একটা নাম্বার, কিছু নাম্বার কমাই দিব কিনা, বাট আপাতত কমানোর চিন্তা করতেছি না। ম্যাক্সিমাম হচ্ছে 3 জন পর্যন্ত গ্রুপ করা সম্ভব, তার বেশি যেন গ্রুপ মেম্বার না হয়। ঠিক আছে? বুঝতে পারছি কি কথা? জি স্যার। Okay. তো এই যে প্রজেক্টের যে লিস্টের কথাটা বললাম, এটা আমি একটা এক্সেল ফাইলে আপনাদের সাথে শেয়ার করব। যার যে টপিক পছন্দ, আপনারা জাস্ট ওই টপিকের পাশে আপনাদের আইডি এবং নামগুলো লিখে রাখবেন। নেক্সট ক্লাস কবে আমাদের? আগামীকালকে স্যার। প্রতিবার আগামীকাল? স্যার বৃহস্পতিবারে। নেক্সট ডে স্যার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ। আগামীকাল এমনিতেই যে সরকারি ছুটি। 2 নাম্বার হচ্ছে, আমার তো জানা মতে আমার রুটিনে বুধবার কোনো ক্লাস নাই। তো যাই স্যার হোক, থার্সডে থেকে ক্লাস স্যার আপনার। হ্যাঁ, Thursday। তো আমি যেটা করবো, যে প্রথম কাজই হচ্ছে আপনাদেরকে আমি যে টাইটেলটা, যে টপিকগুলো শেয়ার করব, এটা আগামী বৃহস্পতিবারের ভিতরে আপনারা সবাই একবার হইলেও দেখবেন। বৃহস্পতিবার হয়তো ক্লাসের শেষেই আমি বলবো যে ঠিক আছে আপনারা আপনাদের নামগুলো বসান। তো তখন যদি বলেন যে স্যার দেখি নাই, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, থিওরি কোর্সে স্যার প্রজেক্টের বিষয়টা স্যার এটা বুঝলাম না স্যার। থিওরি কোর্সে কিছু কাজ তো আপনাকে করতেই হয়, তাই না? যেমন কুইজ মার্ক দিতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, মার্ক ডিস্ট্রিবিউশন তো assignment স্যার, দিতে হয়। স্যার মার্ক ডিস্ট্রিবিউশন তো স্যার আমরা জানি স্যার, ফাইনালে 40, মিডে 25 আর হলো 15 মার্ক স্যার কুইজে থাকে, অ্যাটেন্ডেন্সে 7 আর প্রেজেন্টেশনে স্যার 8 আর স্যার অ্যাসাইনমেন্টে 5 মার্ক থাকে স্যার। এরকম ভাবে তো আমরা জানি, মানে আপনি প্রজেক্টের কখন বিষয়। জয়েন করছেন ক্লাসে? আপনি ক্লাসে জয়েন করছেন কখন? স্যার মাঝখানে স্যার নেট চলে গেছিল স্যার, আমি আবার নেট কানেকশন করে আসতে স্যার একটু লেট হয়েছে। আচ্ছা। তো প্রথমে যদি জয়েন। এরকম প্রশ্ন আরো কারো মনে থাকে, সবার জন্য বলতেছি, এই কাজটা একটা কুইজ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন, 3টাকে একসাথে করে এই কাজটা দেওয়া হয়েছে। এই কাজের যে মার্কস আসবে আউট অফ 100, সেইটাকে এই 3টা ভাগে ভাগ করে দেওয়া হবে। বুঝতে পারছি কথা? জি স্যার বুঝছি স্যার, মানে স্যার কুইজ প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টের বদলে স্যার প্রজেক্ট নিবেন স্যার এটাই। না না, সবগুলো কুইজ না। 3 নাম্বার কুইজ, অ্যাসাইনমেন্ট
প্রেজেন্টেশন, সেগুলোর মার্কস আসবে এই প্রজেক্ট থেকে। জি স্যার, বুঝছি। আরেকটা বিষয়, এই যে সাবজেক্টটা আপনারা পড়তেছেন এটা আপনাদের ইলেকটিভ সাবজেক্ট, এটা কি আপনারা জানেন? জি স্যার, ইলেকট্রিক স্যার। তো এই ধরনের ইলেকটিভ সাবজেক্ট কেন দেওয়া হয়? ইলেকটিভ অপশনাল, সাধারণত ইউনিভার্সিটিগুলোতে ইলেকটিভ কিন্তু অপশনাল থাকে, যে ছাত্ররা অনেকগুলো ইলেকটিভ সাবজেক্ট আছে সেখান থেকে যে কোনো একটা পিক করবে। সামহাও আপনাদের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, এই জন্য আপনারা এরকম একটা প্রশ্ন করতে পারেন যে স্যার এটা তো থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে কেন প্রজেক্ট থাকবে? ইলেকটিভ সাবজেক্ট মানেই হচ্ছে এগুলো অ্যাডভান্স কোর্স। এটার আগে বা এই কোর্সটা পড়ার জন্য বেসিক যে সমস্ত কোর্সগুলো আপনার পড়া দরকার সেগুলো আপনি পড়ে আসছেন। এই কোর্সে আপনাকে একটু অ্যাডভান্স নলেজ দেওয়া হবে এবং সেইটার উপরে আপনাকে কাজ করতে হবে। ইলেকটিভ সাবজেক্ট স্টুডেন্টরা চয়েস করে তারা সাধারণত যে ফিল্ডে কাজ করতে চায় সেই ফিল্ড অনুযায়ী। তো এইটা আরেকটা ফ্যাক্টর, যে জন্য এটা থিওরিটিক্যাল কোর্স ছিল, এই কোর্সটাতে প্রজেক্টের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে? ওকে, তো নেক্সট বলেন, এরপরে কোর্স নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি যে টপিকস গুলো প্রোভাইড করবেন আমাদের কি ওইখান থেকেই নিতে হবে টপিকস, বা আমরা যদি ম্যান্ডেটরি, চাই অলরেডি আমার বলছি ম্যান্ডেটরি না। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো টপিক নিতে পারবেন, বাট সেটা অবশ্যই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডোমেনের হইতে হবে। আপনি এই কোর্সে অবশ্যই কম্পিউটার ভিশনের কাজ করার জন্য অনুমতি পাবেন না। জি স্যার বুঝতে পারছি। স্যার জেনারেটিভ এআই নিয়ে কাজ করবেন? গুড, জেনারেটিভ এআই নিয়ে অবশ্যই কাজ করতে পারেন। জি স্যার। ইনফ্যাক্ট আমি এটা বলবো, যদি এলএলএম ইমপ্লিমেন্টেশনে কিছু করতে পারেন কেউ, তাকে এলএলএম, দরকার হলে আমি, হ্যাঁ এলএলএম এরই স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, যে যদি ওইরকম কাজ করতে পারেন, ভালো কিছু যদি দেখাইতে পারেন যে হ্যাঁ স্যার করছি ঠিকঠাক মতো, দরকার হলে ওইটার জন্য এটাকে এ প্লাস দিয়ে দিব, কারণ এইগুলো হচ্ছে মোস্ট রিসেন্ট টেকনোলজি। আমাদের এই ধরনের কোর্সের টার্গেটই হচ্ছে আপনাকে একদম রিসেন্ট যে টেকনোলজি ট্রেন্ড সেগুলোর সাথে ফ্যামিলিয়ার করা। ঠিক আছে? যথেষ্ট ভয় পাইছেন কি সবাই? স্যার। গুড, টার্গেটই ছিল এটা, যে আপনাদেরকে যথেষ্ট ভয় দেখাইতে হবে প্রথম ক্লাসে, তাহলে তো আপনারা কিছুই করবেন না। আশা করি বুঝাইতে পারছি যে কিছু করতে হবে। তো এইখানে কোন সময় আমরা কি করব একটু ভেঙে ভেঙে দেখানো আছে, এটা আপনারা সময় পেলে একটু দেখবেন। ম্যান্ডেটরি না, আসলে কোন ক্লাসে আমাদের কি টার্গেট সেগুলো দেওয়া আছে। আমরা যেটা করার চেষ্টা করব, মল্ডিং, কি বলে, যে বিল্ডিং মডেলস এর আগে, দ্যাট মিনস আমাদের যখন টিএফআইডিএফ শেষ হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব একটা কুইজ নেওয়ার জন্য, অথবা এই লেসন 3টা যখন কমপ্লিট হবে তারপরে একটা কুইজ নেওয়া যায় কিনা, কারণ এগুলো রিলেটিভলি সহজ টপিক। তাহলে একটা কুইজ আপনাদের মোটামুটি সহজ টপিকের উপরে হইলে এটা নাম্বারটা ভালো আসবে। তারপরের টপিকগুলো রিলেটিভলি কঠিন, হয়তো সেকেন্ড কুইজটা তুলনামূলক কঠিনই হবে। আর এরপরেরটা তো বললাম পুরোটাই আপনাদের প্রজেক্টের কাজ, কি পড়লেন, কি বুঝলেন, কি করলেন আর কি বুঝাইলেন তার উপরে। ঠিক আছে? আর যেহেতু আপনারা সিনিয়র স্টুডেন্ট, আপনাদের তো আর এগুলো বলার দরকার নাই যে মার্কস ডিস্ট্রিবিউশন কি কি করতে হবে না করতে হবে, এগুলো তো আপনারা জানেনই। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটু চেষ্টা করবেন সবাই সিনসিয়ার থাকার জন্য, যাতে 60% মনে হয় আপনাদের একটা আছে, থ্রেশহোল্ড আছে, এটার নিচে যাতে চলে না যায়। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, ডকুমেন্টস থাকলে
শেয়ার করে রাখবেন, ইন কেস যদি ক্লাসে জয়েন করতে না পারেন, কোথাও যদি কোনো সমস্যা হয় আর কি। ঠিক আছে? নিজের ঝামেলাও কমানোর চেষ্টা করবেন, আমার ঝামেলাও কমানোর চেষ্টা করবেন। বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? এই সেমিস্টার আপনাদের অনেকেরই টাইটেল ডিফেন্সের সেমিস্টার, তাই না? অনেকেরই। তো এখানে যে ধরনের কাজকর্ম হবে সেগুলো হয়তো আপনারা একটু মডিফাই করে ফাইনালের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। এটা একটা সুযোগও আপনাদের জন্য, যেহেতু আমরা কিছু অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করতে চাই, অ্যাডভান্স সাবজেক্ট করতেছি। হোপফুলি এটা আপনাদেরকে একটু হেল্প করবে। বলেন, আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা যে বইটা ফলো করব এনএলপির জন্য, এটা হচ্ছে জুরাফস্কি মার্টিন, এই যে এটা 1 নম্বর বইটা, হ্যাঁ, জুরাফস্কি মার্টিন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এইটার একটা টেক্সট পিডিএফ কপি আমার কাছে আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি কেউ কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক করতে চান, তাহলে আমি সবসময় যেটা ছাত্রদেরকে আগেই বলে রাখি, যে তর্কের সময় অবশ্যই আপনাকে টিচারের সাথে যদি কোনো কিছু নিয়ে আর্গুমেন্টে যেতে চান, তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার আর্গুমেন্টের বেস অবশ্যই টেক্সট বই হইতে হবে। আপনি কোথাও ইউটিউবে কোনো ভিডিও দেখে আসছেন বা অন্য কোথাও কিছু পড়ছেন, ওগুলো রেফার না করে অবশ্যই আপনারা টেক্সট বইয়ের বেজে আর্গুমেন্টে আসবেন। ঠিক আছে? এটা স্বাভাবিক যে আমরা সিনিয়র লেভেলে কাজ করতেছি, আমাদের অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকবে, অনেক কিছু নিয়ে সমস্যা তৈরি হবে। তো এই লেভেলে এসে তর্ক বিতর্ক একসেপ্টেড, এমন না এটা জুনিয়র লেভেলের স্টুডেন্ট আপনারা। আমি আগেই বলছি যে আপনারা ওই লেভেলের স্টুডেন্ট না, আমি ধমক দিব ভাই এভাবে কোড করতে বলছি করো, মোটেও ব্যাপারটা তা হবে না। আপনারা পড়বেন, পড়ে এসে হয়তো বলবেন যে স্যার এটা তো এরকম না, ওইরকম হওয়ার কথা। বাট আপনার যুক্তি তর্কের বেসটা কি হবে? টেক্সট বই। ঠিক আছে? মনে হচ্ছে আপনারা একটু বেশি ভয় পেয়ে গেছেন, আর কার কোনো কথাই নেই মনে হচ্ছে। জি স্যার, মানে আশা করেন না যে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। না, ইনশাল্লাহ খুব কঠিন কিছু হবে না। সাবজেক্ট আমি তো গেস করি যে সহজই হবে, কারণ আশেপাশে এখন অনেক ছেলে মেয়েরা এনএলপি নিয়ে কাজ করে দেখি। আমিও ধরে নিচ্ছি যে আপনারা অনেকেই এই ধরনের কাজকর্মের সাথে ফ্যামিলিয়ার, তো সমস্যা হবে না। কিছু স্টুডেন্ট হয়তো একেবারেই কাজ করেন নেই, বাট তারপরেও যদি আশেপাশে অন্যান্য ফ্রেন্ডরা থাকে যারা জিনিসগুলো বোঝে, ডিসকাশনের মাধ্যমে আশা করি চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করে ফেলতে পারবেন। বলেন, আর কারো কিছু বলার আছে? নো স্যার। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিএলসি। তো বিএলসিটা আমি এখনো ক্রিয়েট করিনি। বিএলসি ক্রিয়েট করে এনরোলমেন্ট কিটা এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সবাই এনরোল হয়ে যাবেন। ওইখানেও সব ম্যাটেরিয়াল থাকবে। তারপরেও যদি আরো কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি তো লেকচারগুলো অলরেডি গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি কেউ পরে জয়েন করে তাকেও বলতে পারেন যে এখানে দেওয়া আছে, আপনাদের কাছ থেকে দিতে পারেন, দরকার হলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার রুম নাম্বার কি সবার জানা আছে? নো স্যার। আমি হচ্ছে সিএসসি বিল্ডিং এ, মানে আমাদের যে নলেজ টাওয়ার, যেটা কেটি বিল্ডিং, ওই বিল্ডিং এর 735 নম্বর রুমে বসি। যদি কোনো দরকার হয় সোমবার এবং শুক্রবার বাদে, আশা করি অন্যান্য দিন আমাকে পাবেন। এর মধ্যে বুধবার আমি 12টার দিকে বের হয়ে যাব
আপনাকে আমার এই সেমিস্টারের প্ল্যান বলতেছি স্কেডিউল অনুযায়ী। এছাড়া অন্যান্য দিন আমার সাথে যে কোনো সময় এসে দেখা করতে পারেন। আচ্ছা, বেটার অ্যাপ্রোচ হচ্ছে যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আগে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার দেখা করতে চাই, তাহলে আমি আমার সুবিধা মতো একটা সময় আপনাকে দিয়ে রাখবো যে সময়টা আমি ফ্রি আছি। আদারওয়াইজ হয়তো আপনি দেখে আমাকে খুঁজতে থাকবেন, রুমে পাচ্ছেন না, কারণ আমি ডিপার্টমেন্টে আছি বা ল্যাবে আছি, অন্য কোথাও আছি, এরকম কেস হইতেই পারে, বা কোনো কারণে হয়তো ইউনিভার্সিটিতে যাইনি, ছুটি নিচ্ছি। এই ধরনের কেসগুলোকে অ্যাভয়েড করার জন্য বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আগে। একটা কাউন্সিলিং আওয়ার আপনাদের সাথে শেয়ার করে রাখা হবে, বাট তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করব যদি আপনারা আমার সাথে একটা প্রায়র মেসেজ দিয়ে যোগাযোগ করে আসেন। ঠিক আছে? ফোন নাম্বার কি আছে সবার কাছে? মনে হয় না, বাট এটা ওই আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেটাই আমার ফোন নাম্বার, ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাট আশা করবো যে আপনারা হুটহাট করে ফোন দিবেন না, কারণ যদি ধরেন ক্লাসে থাকি বা মিটিং এ থাকি, হঠাৎ করে ফোন আসলে এটা একটা খুব অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। যে ফোন করে দেখা যায় মাঝে মধ্যে, তারপরে হয়তো একটু বিরক্তও লাগে। তো আমি ধরে নেই যদি কেউ ফোন দেয় তাহলে কেসটা হচ্ছে খুব ইমার্জেন্সি। আসলে যদি ইমার্জেন্সি কিছু হয়ে যায় তাহলে তো ফোন দিতেই পারেন, তো কিছু বলার নেই। যদি ওইরকম ইমার্জেন্সি কিছু না হয় তাহলে আমাকে আগে টেক্সট করবেন। তো মোটামুটি আমরা কিভাবে কাজ করব সব ধরনের কথাবার্তা বলা হয়ে গেছে। আর অন্য কোনো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারেন। আরেকটা বিষয়, একটা চেষ্টা থাকবে আমার, আমি জানি না, একটা প্রস্তাব দিতে চাই। কারণ এবার অনেকগুলো সেকশন এনএলপি করতেছে, আমরা টিচারই আছি 13 জন। তো আমি ধরে নিচ্ছি 15 থেকে 20টা সেকশন হয়তো বা এনএলপি করতেছে, বা আরো বেশি। তো যে আপনারা যেরকম এই করছেন, এটাকে কি বলে, ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং এর জন্য আপনাদের একটা কম্পিটিশন হইতো, এরকম একটা কিছু অ্যারেঞ্জ করা যায় কিনা এনএলপি থেকে কোর্সের জন্য, সেটা হয়তো প্রস্তাব দিব আর কি ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্ট যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে হয়তো বা সেটাও আমরা ট্রাই করতে পারি, বাট এটা যেহেতু অ্যাপ্রুভ না, গ্যারান্টি কিছু বলতেছি না, এবং এটার উপরে এখনই খুব বড় ধরনের ডিসকাশনে যাচ্ছে না। বোঝা গেছে? আপনাদের আর কিছু বলার নাই? অ্যাটেন্ডেন্স দিচ্ছি। কি ব্যাপার, অ্যাটেন্ডেন্স পোর্টাল কি কাজ করতেছে না? আপনাদের কি আজকে আর কোনো ক্লাস ছিল? জি স্যার। স্যার পাস ছিল। তো অ্যাটেন্ডেন্স কি অন্য টিচাররা নিতে পারছে? জি স্যার। আসছিল তো স্যার। জি স্যার, সকালবেলা অ্যাটেন্ডেন্স নিচ্ছি স্যার একটি। বি সেকশন, তাই না? জি স্যার, 59B। রাব্বি হোসেন খান।
Yes, sir. মোশাররফ হোসেন চৌধুরী, Yes, sir. সুজন মিয়া, ইশতিয়াক হোসেন খান, সাইমা জান্নাত, Present, sir. মাতিনুল ইসলাম, Yes, sir. রায়হান রাফিন, Yes, sir. মাসরুর তানভীর, Present, sir. জুবায়ের আল কাদির, Yes, sir. প্রণয় কুমার মণ্ডল,